তিনি রাম কৃষ্ণকে ছেড়ে দিয়ে একটা সিট জিতে দেয় মোদি তাহলে বলবে বাপের বাড়া তার সংগঠনের জোর আছে। তিনি রামের কথা বলবে না, রাম রাজ্যের কথা বলবে না, রামের কথা বলবে না, কৃষ্ণ কথা বলবে না, এই কথাগুলো না বলে জিতে দেখাক। আগের প্রধানমন্ত্রী রামের কথা বলে আসেননি, আগের প্রধানমন্ত্রী কৃষ্ণ কথা বলে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশ্বাস মণ্ডল, যার বক্তব্য এর আগে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, বিশেষ করে রাম মন্দির ইস্যু, এমনকি আপনার এই কী বলে গোমাংস ভক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে। এবং সরাসরি তাকে পেয়েছি আমার চ্যানেলে প্রথমবার, এবং তার কাছ থেকে শুনে নেব তার সেই সমস্ত ভাইরাল ভিডিওতে প্রচুর অন্ধভক্তরা খিস্তি গালাগালিও করেছে। বিষয়টা হচ্ছে আপনি বারে বারে কেন হিন্দু ধর্মের এই গোমাতাকে নিয়ে বলেন, কেন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে সেটা এই সমস্ত নিয়ে আপত্তি করেন কেন? সমস্যাটা কি? বিষয়টা হচ্ছে এটা কোনো আপত্তির বিষয় নয়। আমাদের ভারতবর্ষের মানুষের মধ্যে একটা অন্ধকার জগৎ তৈরি করা হয়েছে, সেগুলো এই মাই মনে করি এই ধর্মগ্রন্থের মধ্য দিয়ে একটা কুসংস্কারকে জায়গা দেওয়া হয়েছে। এটা করে ভাঙতে চাইছে। ভারতবর্ষের যে মূল যে ঐতিহ্য, মূল যে সংস্কৃতি, সেটাকে আমরা মানুষের দরবারে তুলে ধরতে চাইছি। ওটা বলে বৈদিক সংস্কৃতি হচ্ছে মূল সংস্কৃতি। এটা যারা দাবি করছে বৈদিক সংস্কৃতি বলে, বৈদিক সাথে অ্যাকচুয়ালি যে কত সালে কীভাবে শুরু হয়েছে সেটা কোনো ঐতিহাসিক আজ পর্যন্ত কেউ বলতে পারিনি। কাজেই এটা যারা দাবি করছে এটা কেবলমাত্র মনে হয় মানে শুধু আমি আমার সেন্টিমেন্ট থেকে আমি হিন্দু, আমার হিন্দুত্ব দাঁড়িয়ে যাবে, আমার সনাতন ধর্ম কোথায় হয়তো ধর্মটা ছোট হয়ে যাবে, এই ভয় থেকে এই আশঙ্কাটা দাবি করছে। অ্যাকচুয়ালি কিন্তু হিন্দু ধর্মের বা ধর্মগ্রন্থগুলো তো টোটালি কল্পনা থেকে এসেছে। কাজেই বই যারা বলছে সততা খুব একটা নিয়ে চিন্তার বিষয় আছে, ভাবনার বিষয় আছে। না, হিন্দু ধর্ম আমরা শব্দটা তো এসছে ব্রিটিশ আমলের শুরু থেকে হয়তো, কিন্তু তার আগে তো বেসিক্যালি মোগল আমলের খুব একটা শোনা যায়নি। কিন্তু একটা জিনিস সব থেকে বড় করে আমরা যেটা দেখেছি ঘেটে, সেটা হচ্ছে যে কোনো শাস্ত্রে হিন্দু শব্দটা নেই, মানে যে শাস্ত্রগুলোকে হিন্দুদের গ্রন্থ বলা হয়। বিশেষ করে আমি বলো আমার যেমন হিন্দু বলা হয়, আমি তো কত হিন্দু বলি না, কারণ আমাকে হিন্দু সাজানো হয়েছে, আমার বাপ ঠাকুরদাদের আমাদের হিন্দু সাজানো হয়েছে। আমরা কি হিন্দু নই? হিন্দু কোনোদিন ছিলাম না। এবং যারা আজকে সনাতন ধর্ম কথা বলছে, আমরা সনাতন ধর্ম নই, আমরা অনার্য। আমরা আমাদের যুগে আমাদের পূর্বপুরুষদের যদি ইতিহাস অনুসন্ধান করছে, এখন বহু মানুষ দেখছে তাদের যে পূর্বপুরুষ ছিল টারবারো, বা তাদের আরও আগে পিছিয়ে অ্যাডাম বা টারবারো, এইভাবে ফিরে এসে আমাকে শিব বলা হয়েছে। শিবের বিভিন্ন রকম কল্পনা করে তাকে ছিন্ন ভিন্ন করা হয়েছে, বিভিন্ন নামকরণ করানো হয়েছে। আসলে তা নয়, এটা টোটালেই তো দেখা যায় সব মানুষের যে সৃষ্টি দেখা যায়। মানুষ তো বিভিন্ন রকম সৃষ্টি সম্পর্কে মানুষের মধ্যে বিভিন্ন রকম ধারণা আছে, বিভিন্ন না যে বিজ্ঞানের রকম ধারণা করছে, ধর্মগ্রন্থ এরকম দাবি করছে, তো বিভিন্ন রকম দাবি করছে। দাবি করুন না, থাকুক না কেন, সর্বোপরি আমরা বলি যে ধর্মগ্রন্থ আমাদেরকে হিন্দু সাজিয়েছে, আমরা হিন্দু নই। একটা জিনিস সেটা হচ্ছে এই যে ধরুন আজকে রাম মন্দির, আমি যেমন ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, লিখেছিলাম যে বাবরি মসজিদ ধ্বংস করে অর্থাৎ সেটাকে মেরে তার কবরের উপরে রাম মন্দির হচ্ছে, এটা নিয়ে গর্ব করার মতো কি আছে? কারণ আপনি যদি কারো কবরের উপরে বাড়ি করেন, আপনি কি শান্তিতে ঘুমাতে পারবেন আনন্দে? এই বিষয়টা লিখতে অনেক অন্ধভক্তরা খুব তাদের গায়ে জ্বালা করছে, আপনি বিশ্বাসকে আঘাত দিচ্ছে। তো বিশ্বাসের নাম করে যে ধ্বংসলীলা চালাচ্ছে, খুনোখুনি করছে, এটা কি গর্বের জিনিস হতে পারে? আমি তো বলতে মানুষ ভালো কাজ করে, সৎ কাজ করছে। এখন যখন মানুষ যখন অন্ধকারের মধ্যে থাকে, যখন টর্চে একটা আলো ফোকাস করে না, তখন চলে ধাঁ দিয়ে যায়। আসলে মানুষের সত্যি জিনিস যখন প্রথম দোলা পাচ্ছে, তারা মানে ধানে চাই তো আমরা কোথায় আছি ঠিক আছে। আসলে ঘটনা যে একটা ভালো করে আমরা মানে ভাবি, আমরা তো ছেলেদের মেয়েদের মানে কুইজে কন্টেস্টে অংশগ্রহণ করাই, সেখানে রামায়ণ মহাভারত থেকে আমাদের প্রশ্ন করে। আমাদের যেটা বলা হয় রামায়ণ মহাভারতটা কি মহাকাব্য, ধর্মগ্রন্থ না ইতিহাস, তো আমরা কি লিখবো? আমরা সবাই নিশ্চয়ই মহাকাব্য লিখবো। আর মহাকাব্য লেখা মানেই তো আপনি স্বীকার করে নিলেন এটা কাব্য কল্পনায় রচিত গল্পের বই, এটা কোনো গল্পের বই। তাহলে এটাকে ওই গল্পের বইটা নিয়ে কাব্যকে নিয়ে ইতিহাস বানিয়ে দেওয়া তো ঠিক নয়। যারা করছে তাদের নিজের একটা কারণ আছে, ধান্দা আছে। তারা ধান্দার জন্য ইতিহাসটাকে ধর্মগ্রন্থগুলোকে ইতিহাস বানাচ্ছে। আচ্ছা, ধর্মগ্রন্থগুলো ইতিহাস নয়, ধর্মগ্রন্থগুলো কাব্য কল্পনায় সৃষ্টি হয়েছে। আর তাছাড়া যদি দেখা যায়, আমরা দেখি যদি ভালো করে রামায়ণটা যে সময় লেখা হয়েছে, সেটা 187 খ্রিস্টাব্দে যখন বৃহদ্রথ জয়দ্রথকে হত্যা করে তিনি তার সিংহাসন দাবি করলো, তখন জয়দ্রথ ওই বাল্মীকি দিয়ে রামায়ণ লিখেছিল কল্পনা, তার কল্পনায় রামায়ণ এসে। এবং আমরা অনেকেই জানি রাম জন্মানোর আগে রামায়ণ লেখা হয়ে গেছে, তার রামের জন্মই হয়নি। এটা তো প্রমাণ হয়ে গেছে। যারা শিক্ষিত মানুষ তারা সবাই জানে রামের জন্মই হয়নি। তাহলে এটা তো বলার কি আছে? আপনি ঠিকই দাবি করছেন, বা যারা দাবি করছে যে রামায়ণ বলে কিচ্ছু হয় না, এটা টোটালি কাল্পনিক গল্প কাহিনী। কিন্তু একটা জিনিস আমরা দেখেছি বারবার বিজেপি কিন্তু এই রামের নাম করে
যে রাজনীতিটা করছে, এবং এই নতুন করে আবার পশ্চিমবাংলায় আমরা দেখছি এই জানুয়ারি মাসের ডিসেম্বরে দুদিন পরেই হয়তো সে গীতা পাঠ হবে। কিভাবে দেখছেন গীতা পাঠের উদ্দেশ্যটা কি? গীতা পাঠের উদ্দেশ্য কিছু না, এটা এতদিন পরে হঠাৎ ভারতবর্ষের যে সংস্কৃতি ঐতিহ্য, যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এতদিন যে প্রধানমন্ত্রীরা হয়েছে, তার কি কোন প্রধানমন্ত্রী মাথায় খেলেন যে এত মানুষকে দিকে গীতা পাঠ করানো হবে? এটা আসলে কিছু না, এটা একটা উন্মাদনা তৈরি করা, এটা হিন্দু সেন্টিমেন্টকে মানে বিকৃত করা, উন্মাদনা তৈরি করতে দাঙ্গা লাগানোর পরিকল্পনা চলছে। এর পিছনে সূক্ষ্ম দাঙ্গার পরিকল্পনা আছে। ওটি হিন্দু পুনর্জাগরণ বা হিন্দুদের ভালোর জন্য কিন্তু গীতা পাঠ করা হচ্ছে না। গীতা পাঠ করেছে একটা মানুষকে দেখানোর জন্য, ভয় দেখানোর জন্য, তাদের ভয়ে রাখার জন্য গীতা পাঠ করা হচ্ছে। এই গীতাটা প্রকৃতপক্ষে মানুষের হিন্দুদের মানে ভালোর জন্য করানো হচ্ছে না। তাই আমাদের প্রত্যেকটা হিন্দুদের ভাবা উচিত, এতদিন যে প্রধানমন্ত্রী এসেছিল তারা কি কেউ ভালো প্রধানমন্ত্রী ছিলেন না? তারা কি যোগ্য প্রধানমন্ত্রী নন? তারা কি মোদী একমাত্র প্রধানমন্ত্রী, আর অন্য কেউ ভালো প্রধানমন্ত্রী নন নাকি? এটা আপনার দাম মেনে নিতে হবে। তো এই নরেন্দ্র মোদীকে মোটামুটি কি মনে করেন, হিন্দুদের উন্নতি হচ্ছে? মোটেই না। আমরা যদি তথ্য ঘটে দেখি কিসের উন্নতি হয়েছে, কোন জায়গায় অর্থনৈতিকভাবে উন্নতি হয়েছে, সামাজিকভাবে যে জাত বসা ভাঙতে পেরেছে, জাতপাতগুলোকে উন্নতি করতে পেরেছে, তার যে তিনি যে কমিটি জন্ম করছে সেই কমিটির কোনো ডেভেলপমেন্ট হয়েছে কি? আজকে ওবিসিরা সব থেকে উচ্চারিত, যেটাকে জাতপাত কারণে মোদির রাজত্বে সব থেকে বেশি মানুষ নির্যাতিত হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে। এবং শুধু গরু মাংস মানে মুচি সম্প্রদায়রা শুধু গরুগুলো নিয়ে দেখেছি কিছুদিন আগে রাস্তার মাঝে এটা ছড়িয়ে ফেলে দিয়েছে, গরু চামড়া ছাড়াচ্ছে, তাকে গরু খাওয়াচ্ছে, এগুলো তাকে পেটানো হয়েছে দলিতদের। তাহলে কোথায় উন্নতি হলো? হাদ্রাসে দলিত হত্যা হচ্ছে, প্রত্যেকটা রাজ্যে উত্তরপ্রদেশে নির্দিষ্ট একজন করে এগুলো হত্যা হয়। তাহলে সে তিনি কিসেই উন্নতি করলো? কোথায় বেকারত্ব দূর হয়েছে? 2 কোটি চাকরির কথা বলেছিল, 2 কোটি চাকরি আদৌ হয়েছে? কিছুই তো হয়নি, কিছুই তো উন্নতি হয়নি। তো মোটামুটি তাও তো নরেন্দ্র মোদীকে মানুষ, বিশেষ করে হিন্দুদের একটা অংশ, মানে পুরোটা বলবো না, একটা অংশ কিন্তু এখনো অন্ধের মতো তারা ইয়ে করছে আর কি, ভোট দিচ্ছে, সমর্থন করছে। যারা অন্ধের মতো সমর্থন করছে তারা ভুলের মধ্যে আছে, তারা ভুলটা ভাঙছে। আচ্ছা, যে আমরা তো বিভিন্ন গ্রামেগঞ্জে কাজ করছি, মানুষ বুঝতে পারছে যে এই একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, ধর্মটাই একটা রাজনীতির হাতিয়ার বানিয়েছে, এটা মানুষ বুঝতে পারছে। তিনি রাম কৃষ্ণকে ছেড়ে দিয়ে একটা সিট জিতে দেয় মোদী তাহলে বলবে বাপের বাড়া তার সংগঠনের জোর আছে। তিনি রামের কথা বলবে না, রাম রাজ্যের কথা বলবে না, রামের কথা বলবে না, কৃষ্ণ কথা বলবে না, এই কথাগুলো না বলে জিতে দেখাক। আগের প্রধানমন্ত্রী রামের কথা বলে আসেননি, আগের প্রধানমন্ত্রী কৃষ্ণ কথা বলে আসেনি, আগের প্রধানমন্ত্রী ধর্মের সংস্কৃতি আসেনি, তারা তো জিতে এসছে স্বাভাবিক প্রতিযোগিতা লড়াই করতে লড়াই জিতে এসছে। তিনি সিধা জিতে এসে দেখাবো তিনি সংগঠন করতে আর কি মানুষ তাকে ভালোবাসে। তিনি টোটালি ইভিএম চক্রান্ত জিতছে। আমরা মনে করি দাবি করতে পারি ইভিএমের চক্রান্ত এবং মানুষকে বোকা বানিয়ে দিয়ে জিতে আসছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর তো দর্শক আপনারা শুনলেন যে তিনি কি বলছেন, খুব সহজ ভাষায় বলার চেষ্টা করেছেন। এবং আপনাদের অনুরোধ করবো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, পরবর্তীকালে আবার তাকে আমরা এই দিনে বিশেষ করে একদম লাইভ অনুষ্ঠানে বসিয়ে আমরা ধীরে সুস্থে আলোচনা করব। আজকে এখানে কলকাতা প্রেস ক্লাবে অ্যান্টি ফ্যাসিস্ট গ্র্যান্ড কনফারেন্স একটা হয়েছে, যে কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে কলকাতা সহ পশ্চিমবাংলা এবং সারা ভারতবর্ষে 2024-এর আগে বিজেপির যে ধর্মীয় সাম্প্রদায়িকতা এবং ফ্যাসিজমের নমুনা এতদিন ছিল বুলডোজারের মধ্যে, বিভিন্ন সমাজকর্মী, সাংবাদিক, তাদের উপর গ্রেপ্তার, ইডি, সিবিআই রেড। এবারে সরাসরি আমরা দেখছি সংসদে সরাসরি প্রায় 150-র মতো সাংসদকে, নির্বাচিত জনপ্রতিনিধি বিভিন্ন দলের, বিশেষ করে বিজেপি বিরোধী দলের, তাদেরকে সাসপেন্ড করে দিচ্ছে। এরপরে নতুন বিল আনবে শীতকালীন অধিবেশনে, সেই বিলগুলো তারা পাশ করিয়ে নেবে। এবং সেই বিলের মধ্যে যে ভয়ানক বিলগুলো রয়েছে, সেই বিলগুলোর মধ্যে আমরা যারা এই ধরনের ভিডিও করছি বা সাংবাদিকতা করি, তাদের চ্যানেলগুলোকে বন্ধ করার কিন্তু নতুন আইন নিয়ে আসছে। ফলে এরকম বহু আইন আসবে যেগুলো তারা পাশ করবে। এই কারণেই কলকাতা প্রেস ক্লাবে আজকে একটি প্রেস কনফারেন্স হয়েছে। 100-র বেশি সামাজিক বিভিন্ন সংগঠন তারা কিন্তু সারা কলকাতা, পশ্চিমবাংলা এবং সারা ভারতবর্ষ জুড়ে মহা ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলন করতে চলেছে আগামী জানুয়ারি মাসের 22, 23, 24, 25। তো সেই নিয়ে আরও বিস্তারিত খবর আমরা লাগাতার দিতে থাকবো। এই সম্মেলনগুলোতে সেটা জেলা জুড়ে হবে, ফলে সেই জেলায় যখন প্রোগ্রাম হবে আপনারাও যোগ দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে।